এখানে আমার প্রাণের আরাম, এখানে আমার মনের শান্তি। কিন্তু এই মুহূর্তে সমস্ত শান্তিনিকেতন বেশ কিছুদিন ধরেই বাইরের দর্শনার্থীদের জন্য বন্ধ, সেটা আপনারা অনেকেই জানেন। প্রচুর মানুষের ভিড় হবেই, কেননা পৌষ মেলা দেখার জন্য সবাই এসছে। শান্তিনিকেতন উপভোগ করতে গেলে অন্য সময় আসতে হবে, এই সময়টা সেই সময় নয়। তো এরপরে আমরা মেলার দিকে আসতে চাই। সকাল সকাল বেরিয়ে এখন আমরা দুর্গাপুর ব্যারেজ, দুর্গাপুর শহরে ঢুকছি। দুর্গাপুর হয়ে শান্তিনিকেতন বোলপুরের উদ্দেশ্যে যাচ্ছি। পৌষের রোদে রোম আর কুয়াশা জড়ানো সকালে চলেছি পৌষ মেলার উদ্দেশ্যে। যাব শান্তিনিকেতন ও তার আশেপাশে। তবে এবারে জার্নি কলকাতা থেকে নয়, দেশের বাড়ি বাঁকুড়া শহর থেকে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে আর তার চারপাশে আর যে জায়গাগুলো আছে সমস্ত কিছু কীভাবে ঘুরে দেখা যায়, চলুন। দুর্গাপুর পেরিয়েই ইলামবাজার, অজয় নদী ব্রিজ, ওখানে একটু গরম চায়ে গলা ভেজানো। বীরভূম জেলায় এসে পড়েছি। বীরভূম মানেই তো লাল মাটির দেশ। তো আমরা যখন অ্যাকচুয়ালি রাস্তায় আসি বা কোনো একটা জায়গা দেখতে আসি, তখন কিন্তু তার যে আলাদা সৌন্দর্য, পথের সৌন্দর্য, সেটাও কিন্তু দেখানো। এই যে শীতের সকালে বেরিয়েছি শান্তিনিকেতন যাব বলে, বোলপুর যাব বলে, শুধু তো বোলপুর যাওয়া, পৌষ মেলা দেখা, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে দেখা নয়, তার সাথে সাথে এই যে গ্রামের যে প্রকৃতি, এখন সব জায়গায় ধান উঠে গেছে, ক্ষেতগুলো ফাঁকা রয়ে গেছে, পরিপূর্ণ জল, পুকুরে হাঁস, পাশে ধানের মড়াই, সকালবেলার রোদ, তাতে মানুষ সকালবেলায় উঠছে, সবে আড়মোড়া ভাঙছে, একটা কুয়াশা মাখা পরিবেশ, খেজুর গাছ, খেজুর রস, সব কিছু কিন্তু দেখার। এটা হচ্ছে সেই ইলামবাজারের জঙ্গল। শান্তিনিকেতনে পৌষ মেলার শুরু 1894 সালে। 7ই পৌষ সকালে ছাতিমতলার প্রার্থনা দিয়ে মেলার শুরু হয়, চলে 6 দিন। এটা একেবারে শান্তিনিকেতন ঢোকার আগেই, এটা হচ্ছে অরণ্য রিসর্ট। রিসর্টের দৃশ্য খুব সুন্দর। এখানে একটা দাবার বোর্ড সাজানো আছে, এখানে আরও মানে আবাসিকদের থাকারও ব্যবস্থা আছে। খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি। এখানে আমরা একটুখানি কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে আমরা শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। 300 বছরেরও পুরনো সুরুল রাজবাড়ি বা সরকার বাড়ি। আসার পথে শ্রীনিকেতন মোড় থেকে মাত্র কয়েক মিনিট। এখানকার দুর্গাপুজো খুব বিখ্যাত। ঘুরে দেখলাম দুর্গা মণ্ডপ, নাট মন্দির। এই বাড়ির ঐতিহাসিক গুরুত্বও আছে। ফ্রেঞ্চ ও ব্রিটিশ ব্যবসায়ীদের সাথে অনেকদিন ধরেই এই ব্যবসার প্রাণকেন্দ্র ছিল এই গ্রাম। বর্তমান যে শান্তিনিকেতন, তার অনেক জায়গা জমি এদেরই দেওয়া।
মেলায় যাবার জন্য খোয়াই রোড ধরেছিলাম। সোনাঝুরি হাটে যাবার পথে 4 চাকা গাড়ি আর আগে যেতে দিল না। হ্যাঁ, মেলার সময় যেদিক থেকে আসুন না কেন, বোলপুর শহরের বিভিন্ন জায়গায় পুলিশ আপনাকে আটকে দেবেই এবং পার্কিংয়ে যেতে বলবে। তো কালীশায়রের রাস্তা হয়ে বিনয় ভবনের মাঠে যে পার্কিং, সেখানে গাড়ি রাখলে টোটো করে পৌঁছে যাবেন গুরুপল্লীতে, মেলার একেবারে উল্টো দিকে। এ পথটাই আমার মতে ঠিকঠাক। এখন মেলায় চলে এসেছি সোনাঝুরির হাট। তো সোনাঝুরির হাটে আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেক ব্লগার সোনাঝুরির হাট নিয়ে ব্লগ করে। তো দেখছেন তো সকালবেলা এখন 11টা সাড়ে 11টা, একেবারে সব জমজমাট হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে শুধুমাত্র এখানে ওই আদিবাসী নৃত্য বা আদিবাসী যে লোকসঙ্গীত তারই আনন্দ উপভোগ করবেন এমনটা কিন্তু না। এখানে এরা যে পসরা সাজিয়েছে, এই যে প্রচুর পসরা সাজিয়েছে, পাঞ্জাবি আছে, কাপড় আছে, নানা ধরনের মেয়েদের সাজ পোশাক, মেয়েদের কেনাকাটি, সমস্ত কিছু, এগুলো কিন্তু খুবই খুবই স্বল্প মূল্যে এরা এখানে বিক্রি করে। এদের যে জীবনটা, এদের যে বিক্রি বাটা, এদের যে রোজগার, এটার সঙ্গেও কিন্তু একাত্ম হতে হবে। চলুন। অনেক অনেক বছর আগে মহর্ষি দেবেন্দ্রনাথ এখানে পুঁথিবাড়ি তৈরি করেছিলেন ঠিকই শান্তিনিকেতনে, কিন্তু শান্তিনিকেতন যেটাকে বলে সেই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথই শুরু করেন। এবং আশ্রমের যে পরিবেশ, সেই আশ্রমের পরিবেশটা কিন্তু রবীন্দ্রনাথেরই চিন্তাভাবনা, রবীন্দ্রনাথ সেইভাবে তৈরি করেছিলেন। তারপরে তো এটা একেবারে যেটাকে আমরা বলি রবীন্দ্রনাথের ভাষাতেই বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ পরম মহোজ্জ্বল আজ হে শুভ শঙ্খ বাজহ বাজহে, অর্থাৎ রবীন্দ্রনাথ সেখানে কিন্তু বিশ্ববিদ্যার যে জয়কেতন সেটা তুলে দিলেন। সমস্ত কিছু আমরা আস্তে আস্তে দেখব। শান্তিনিকেতনে এলে এখানে একবার ঢুঁ মারতে পারেন। এই জায়গাটার নাম মহর্ষি নিবাস। খোয়াই রোডের ধারে সোনাঝুরি হাটের কাছেই একটা খোলামেলা রিসর্ট। এখানে দুপুরে খেতে গিয়েছিলাম আমরা, আগেও খেয়েছি। বেশ ভালো থাকার এবং খাবার ব্যবস্থা আছে। এই সেই শান্তিনিকেতন, এখানে আমার প্রাণের আরাম, এখানে আমার মনের শান্তি। কিন্তু এই মুহূর্তে সমস্ত শান্তিনিকেতন বেশ কিছুদিন ধরেই বাইরের দর্শনার্থীদের জন্য বন্ধ, সেটা আপনারা অনেকেই জানেন। এইখানে কুঠিবাড়ি আছে এবং এখানে উপাসনা গৃহ, একদম বিখ্যাত জায়গা। এখন কোথাও যাওয়ার উপায় নাই, আর প্রচুর মানুষের ভিড় হবেই, কেননা পৌষ মেলা দেখার জন্য সবাই এসছে। এরপরে আমরা মেলার দিকে আস্তে আস্তে যাব। এই মেলার বিশ্বভারতীর যে পৌষ মেলা শান্তিনিকেতনের, তার কাছাকাছি পৌঁছতে গেলে মেলার সময় তো নানা রকম রেস্ট্রিকশান থাকে ট্রাফিক থেকে। তো আমরা নেমেছি বিনয় ভবনের মাঠে, ওখানে পার্কিং করে ওখান থেকে আবার আপনাকে টোটো নিয়ে কিছুটা আসতে হবে। তারপরে এখন এই যে আমরা হেঁটে চলেছি মেলার দিকে, গুরুপল্লীর ভিতর দিয়ে, খুব সুন্দর জায়গা। আস্তে 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 যাচ্ছি।
এখানে সব বাইকেরও পার্কিং হয়ে যাচ্ছে, বাইক এর বাইরে আর যেতে পারবে না। মেন রোড দিয়ে শীতের বিকেলে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আসুন আমরা শান্তিনিকেতন মেলাতে ঢুকি। শান্তিনিকেতনের পৌষ মেলায় চলে এসেছি, বোঝাই যাচ্ছে চারপাশে একেবারে মেলার পরিবেশ। 1891 সালে ব্রহ্ম মন্দিরটি স্থাপন করেন মহর্ষি দেবেন্দ্রনাথ। সেইখানে দাঁড়িয়ে যেখানে আমি আমার ভিডিও করা শুরু করেছিলাম, এবং 1894 সালে সেই উপলক্ষে ছোট করে একটা মেলার আয়োজন করা হয়, যা বাড়তে বাড়তে আজ এই রূপ নিয়েছে। প্রথমে ওই মাঠেই মেলা বসতো, এখন হয় পূর্বপল্লীর মাঠে। স্থলে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি, তাই অনুরোধ করা হচ্ছে। চলছে জমজমাট মেলা, সমস্ত ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আসুন আর কথা না বাড়িয়ে মেলার মধ্যে ঢুকে পড়ি। মেলার বিভিন্ন স্টল, কাপড় চোপড়, খাবার দাবার, যার যা প্রয়োজন সমস্ত কিছু এখানে আছে। প্রচুর মানুষের সমাগম হচ্ছে, আর বিকেল সন্ধ্যে প্রায় হতে চলল, একেবারে জমজমাট মেলা। মেলা দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবার ফেরার পালা। আজকের ব্লগ এখানে শেষ করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মাঝে মাঝেই দিকবাজির এরকম ছোট বড় বেড়ানোর গল্প নিয়ে হাজির হয়ে যেতে পারি আপনাদের কাছে। আবার দেখা হবে অন্য কোথা, অন্য কোনোখানে।